তুমি শুধু আমার। আমার ঘেন্না পাওয়ার যোগ্যতা তোর নেই। আর তো ভালোবাসার কথাটা বলে আকাশ মেঘলাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। কি করছো? আমার লাগছে। আমি কিন্তু ফুপিকে বলে দেব। আকাশ কোনো কথা না বলেই মেঘলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর একরকম জোর করেই বিছানার এক পাশে গুটি মেরে চিত হয়ে শুয়ে আছে মেঘলা। ঠিক তার পাশেই উপুর হয়ে শুয়ে আছে আকাশ। মেঘলা একবার আকাশের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। স্বাভাবিকভাবেই মেঘলার নখের দাগ আকাশের পিঠে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘলা এক নজর তাকিয়ে আছে বিছানার চাদরে লাল লাল দাগের দিকে। এগুলো তার রক্তের দাগ। সাদা চাদরে রক্তের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। আজই আকাশের আর মেঘলার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। মেঘলার ফুফাতো ভাই আকাশ। ফুপু এই বিয়েতে রাজি না থাকলেও মেঘলার দাদির জিদের বশেই মেঘলার আর আকাশের বিয়েটা তড়িঘড়ি করে দিয়ে দেওয়া হয়। মেঘলারা 4 বোন। তাদের মধ্যে মেঘলাই সবার বড়। মেঘলা সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। এর মধ্যেই মেঘলার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে ডান পাশটা প্যারালাইসিস হয়ে যায়। ব্যাস, মেঘলার বাবার চাকরিটাও আর নেই। মেঘলাদের পরিবারে এখন একরকম হাভাত দশা। এদিকে আকাশ বিদেশ থেকে পিএইচডি করে সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরের পদে নিয়োগপ্রাপ্ত। এমন সোনার টুকরো ছেলেকে এরকম একটা পরিবারে বিয়ে দিতে একেবারে নারাজ আকাশের মা। যতই ভাইয়ের মেয়ে হোক, তবুও এমন উচ্চশিক্ষিত ছেলেকে কোনো উচ্চ পদস্থ পরিবারে বিয়ে দেওয়া যায়। ভাই যদি সুস্থ থাকতো, চাকরি বাকরি করতো, তাও হতো। কিন্তু এখন তো পরিবারের এই দশা, গোটা পরিবারটাই তো ছেলের ঘাড়ে এসে পড়বে। এরকম পরিবারে আত্মীয়তা করতে চায় না সে। কিন্তু বৃদ্ধ মা যখন মেঘলাকে তার ঘরের বউ করার জন্য কাকুতি মিনতি করলো, তা আর ফেলতে পারল না। যদিও তার ধারণা ছিল মেঘলাকে আকাশ একদম পছন্দ করে না। অতএব নানিকে এই বিয়ে করতে সে মানা করবে। মনের মধ্যে এক রাশ কালো মেঘ রেখেই এই বিয়েতে মত দিয়ে দিল মেঘলার ফুপি রহিমা বেগম। আকাশ 2 দিন হলো এদেশে ফিরেছে। বিয়ে নিয়ে আপাতত তার কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎ করে নানুমণির বিয়ে নিয়ে মাতামাতি অনুনয় বিনয় দেখে আকাশ আর কোনো কথা বলেনি। বলতে গেলে কোনো কথাই সে বলেনি। না বলেছে হ্যাঁ, না বলেছে না। মৌনতার সম্মতির লক্ষণ ভেবে সবাই তড়িঘড়ি করে বিয়ের জোগাড় করা শুরু করে দেয়। মেঘলা সবে টিউশনি থেকে বাড়ি ফিরেছে। মেঘলা বাড়ি ফিরতেই দেখে দাদি আর তার মা গায়ে একটু হলুদ ছুঁয়ে দেয়। অবাক হয়ে তাদের দিকে তাকাতেই তারা কোনো উত্তর না দিয়ে মেঘলাকে একটা লাল বেনারসি শাড়ি বার করে দেয়। মেঘলা অবাক হয়ে তাকায় মায়ের দিকে। এটা তো তোমার বিয়ের শাড়ি, এটা দিয়ে আমি কি করব? আমাকে কেন দিচ্ছ? মেঘলার মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না জুড়ে দেয়। এখন তো আমাদের অবস্থা তুই জানিসই। এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তোকে একটু গয়না গড়িয়ে দেব, সেই সামর্থ্য আল্লাহ আমাদের দেয়নি। মেঘলা তাকিয়ে আছে মায়ের দিকে। মেঘলার মা আর দাদি মিলে মেঘলাকে সাজিয়ে গুছিয়ে বিছানায় বসিয়ে দেয়। মেঘলা শুধু অবাক হয়ে তাদের কর্মকাণ্ডগুলো দেখছে। এর মধ্যেই আকাশকে আকাশের ছোট ভাই, বড় ভাবি আর বাবা নিয়ে চলে এসেছে। এই বিয়েতে মায়ের আপত্তি থাকলেও আকাশের বাবার কোনো আপত্তি নেই। কারণ আকাশের বাবা আর মেঘলার বাবা সেই ছেলেকাল থেকে বন্ধু। মেঘলা একা একা চুপচাপ বসে আছে। হঠাৎ করে মেঘলার ছোট বোন মেঘলার কানে কানে এসে বলে, আপু, আজ তোর বিয়ে। মেঘলা একবার চোখ খুলে তাকায় বৃষ্টির দিকে। আমি কিছুটা আন্দাজ করেছিলাম। শুনবি না কার সাথে বিয়ে হচ্ছে? শুনে কি লাভ হবে? বিয়েটা তো হবেই। আমি না চাইলেও হবে। হ্যাঁ, তা তো হবেই। জানিস আপু, তোর কার সাথে বিয়ে হচ্ছে? না, জানি না। আমাকে তো কেউ কিছুই বলেনি, না মা না দাদি। তোর বিয়েটা আকাশ ভাইয়ার সাথে হচ্ছে। নামটা শোনা মাত্রই মেঘলার বুকের ভেতরটা ঢক করে ওঠে। চোখ দুটো ভিজে ওঠে। এই লোকটাকে কি কোনোদিন আমাকে শান্তি দিবে না? আবার আমাকে সেই আগের মতো মনে মনে। বৃষ্টি মেঘলার দিকে তাকিয়ে এক গাল হেসে হাত দুটো বাড়িয়ে দেয়। দেখো আপু, আকাশ ভাইয়া আমাদের জন্য কত চকলেট, সুন্দর সুন্দর গিফট এনেছে। এগুলো গতকালই দিয়েছিল, শুধু তোমার জন্য আনেনি। আবার তোকে কিছু দিতে মানাও করে গেছে। কথাগুলো বলেই বৃষ্টি বাহিরে চলে যায়। বর যে চলে এসেছে। বেশ ঘরোয়াভাবে আকাশের বৃষ্টির বিয়ে হয়ে যায়। সব নিয়ম শেষে কবুল বলার পরপরই হঠাৎ আকাশ উঠে দাঁড়ায়। সবাই অবাক হয়ে তাকায় আকাশের দিকে। কি হয়েছে বাবা? মেঘলার মা বলেন। দাদু ভাই, কি হলো? দাঁড়িলে কেন? নানুমণি, আশা করি এখানে আমার প্রয়োজন শেষ, আমি আসছি। আকাশের বাবা বলে উঠলেন, মানেটা কি? কোথায় যাচ্ছ তুমি? তোমরা মেঘলাকে নিয়ে বাড়ি
এসো, আমি যাচ্ছি। কথাগুলো বলে আকাশ এখান থেকে বেরিয়ে যায়। সবাই তো অবাক। অনেক ডাকাডাকির পরও আকাশ পিছন ফিরে তাকায় না। মেঘলার গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মেঘলার অন্তরাত্মা বলে ওঠে, এই তো সবে শুরু, হয়তো সামনে আরও অনেক অবহেলা অপেক্ষা করছে। অবশেষে আকাশের পরিবারের লোকরাই মেঘলাকে বাড়িতে এনে তোলে। সবাই মেঘলাকে ড্রয়িং রুমে রেখে যে যার রুমে চলে যায়। মেঘলা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না। বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকেও কারো হদিস মিলল না। এদিকে রহিমা বেগমেরও কোনো হদিস নেই। সে তো ঘরের দরজায় এঁটে বসে আছে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আকাশ কেন মেঘলাকে বিয়ে করতে রাজি হলো? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলার পা ব্যথা হয়ে গেছে। মেঘলা সবে মাত্র কাউকে একটা ডাকতে যাবে, তখনই তাকিয়ে দেখে আকাশের ছোট ভাই সাগর উপর থেকে সিঁড়ি দিয়ে নামছে। মেঘলা সাগরকে দেখে একটু এগিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। ভাইয়া, কোন দিকে যাব? আমি তো এই নতুন বাড়িতে কখনো আসি নাই। ও, আমারই ভুল হয়ে গেছে। তোমাকে তোমার ঘর পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম বড় ভাবি হয়তো। আচ্ছা, বাদ দাও, চলো আমার সাথে। সাগর মেঘলাকে ঘরে রেখে বেরিয়ে আসে। মেঘলা গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখছে। ঘরটা দেখেই বোঝা যাচ্ছে না এটা কোনো বাসর ঘর। এটা স্বাভাবিকভাবে বেশ সিমসাম পরিপাটি করে গুছানো। আগেও এত গোছানো ছিল না। বাহ বাহ, বিদেশ গিয়ে আকাশ ভাইয়ের বেশ উন্নতি হয়েছে। কথাটা বলে পিছনে ফিরে তাকাতেই দেখে আকাশ একদম মেঘলার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে মেঘলা ভূত দেখার মতো চমকে ওঠে। আসলে ভাইয়া না মানে মেঘলাকে পাশ কাটিয়ে আকাশ কাবার্ডের দিকে এগিয়ে যায়। কাবার্ড থেকে একটা ধবধবে সাদা বেড কভার বের করে মেঘলার হাতে দিয়ে ধরিয়ে দেয়। নে, এটা দিয়ে আমি কি করব? পরবি। কি? এটা তো বিছানার চাদর, জামা না। এটা তো পরা যায় না। বাহ, চিনতে তো পারলি এটা বেড কভার, তাহলে বেড কভার যা করে তাই করবি। কিন্তু বিছানায় তো একটা চাদর বিছানো আছে। যা বলেছি তাই কর, এত বেশি কথা বলিস কেন? মেঘলা মাথা নিচু করে খুব যত্ন সহকারে বেড কভারটা বিছানায় বিছিয়ে দেয়। আকাশ ভাইয়া, তুমি কি এখনও আমার উপর রাগ করে আছো? মেঘলা কথাটা বলে পিছন ফিরতে আকাশ মেঘলাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর আকাশ মেঘলাকে বিছানায় চেপে ধরে। আমার ঘেন্না পাওয়ার যোগ্যতাও তোর নেই। আর তো আকাশ ভাইয়া, কি করছো? আমার লাগছে। আমি কিন্তু ফুপুকে বলে দিব। আকাশ কোনো কথা না বলেই মেঘলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সামান্য খিচুড়িও রান্না করতে পারিস না, অথচ এতবারই বরের বউ হওয়ার স্বাদ। ফুপ্পি, চুপ কর, একটা কথাও বলবি না। তুই কি ভেবেছিস তোরা আমার মাকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের ঘাড়ে চেপে বসে ওর ঘাড় ভেঙে খাবি? ভুল করেও এমন ভাবিস না। তোর গোষ্ঠীকে চালানোর জন্য একটা টাকাও আমার ছেলে তোকে দিবে না। অন্তত আমি বেঁচে থাকতে তো নয়ই, বুঝলি? কথাটা বলে রহিমা বেগম রান্নাঘর থেকে চলে যায়। মেঘলা আগের ফুপ্পির সাথে কিছুতেই মেলাতে পারছে না। আগে যখন ফুপ্পি মেঘলাদের বাড়িতে আসতো, মেঘলাকে কতই না আদর করতো। আর আজ সকালবেলা ঘুম ভাঙে মেঘলার। ঘুম ভেঙে আকাশের চিৎকার চেঁচামেচিতে। কারোর সাথে খুব জোরে জোরে কথা বলছে, বোধহয় খুব রেগেও আছে। মেঘলা গুটি গুটি পায়ে একটু এগিয়ে গিয়ে বারান্দায় উকি দিতেই দেখে আকাশ ফোনে কারোর সাথে খুব ঝগড়া করছে। মেঘলা বরাবরই আকাশের রাগকে খুব ভয় পায়, তাই সেদিকে না গিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। মেঘলা গোসল করে ফ্রেশ হয়ে বের হতেই দেখে আকাশের ফোনটা বাজছে। মেঘলা এদিক সেদিক উকি ঝুঁকি মারে, কিন্তু আকাশকে পাশে কোথাও দেখতে পায় না। অথচ ফোনটা বেজেই চলেছে। মেঘলা কি মনে করে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। জান, আমি তোমায় ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। প্লিজ তুমি ফিরে এসো, প্লিজ। আমি তোমাকে ছাড়া। হ্যালো। কথাগুলো শুনে মেঘলা কি বলবে বুঝতে পারছিল না, তাই মেয়েটাকে থামানোর জন্য এই উপায়। হ্যালো, কে বলছেন? কে আপনি? আমার বেবির ফোন আপনার কাছে কেন? কি হলো, চুপ করে আছেন কেন? আমি আসলে আকাশ ভাইয়া তো। ব্যাস এতটুকু বলতেই পেছন থেকে কেউ একজন ছু মেরে মেঘলার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। মেঘলা পিছন ফিরে তাকাতে আকাশ মেঘলার হাত পেঁচিয়ে ধরে। তোর এত সাহস হয় কি করে? আমার জিনিসে হাত দিস? আকাশ ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি, খুব সাহস বাড়ছে না? তোর কি মনে করেছিস বিয়ে করেছি বলে মাথায় উঠে গেছিস? এত সাহস আসে কোথার থেকে? এই সব সাহস গিয়ে তোর রবিন ভাইয়াকে দেখা, আমাকে না। আকাশ এক নাগাড়ে কথাগুলো বলে হাতটা আরও শক্ত করে ধরে। ও মা গো, আপনার ফোন বারবার বাজছিল।
আপনি কোথাও ছিলেন না। আমি ভাবছিলাম হয়তো জরুরি কোনো ফোন, তাই আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। মেঘলা এবার জোরে জোরে কেঁদে দেয়। আকাশ এবার হাতের বন্ধন আলগা করে দেয়। মেঘলা ছুটে গিয়ে দৌড় লাগায় ফুপ্পির কাছে। ফুপ্পিকে বলে দিবে আকাশ ভাইয়া ওকে মেরেছে, আর কাল রাতেও তো। না না, সব বলে দিব ফুপ্পিকে। মেঘলা একরকম ছুটতে ছুটতে ফুপ্পির কাছে যেতেই মাঝপথে ধাক্কা খায় বড় ভাবির সাথে। আউচ! এভাবে কেউ ছুটছো কেন? দেখে চলতে পারো না? ধুর! সরি ভাবি, আমি দেখতে পাইনি, যত্ত সব। ভাবি, তুমি কি কোথাও বেরোচ্ছ? সেই কৈফত কি তোমাকে দিতে হবে? মেঘলা এবার চুপ হয়ে যায়। দিয়ার কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি। মেঘলা বড় ভাইয়ের বিয়েতে হয়েছে 2 মাস হলো। বাবা বড় ভাইয়া আর ভাবিকে দাওয়াত দিয়ে সে কি এলাহি কাণ্ড করেছিল। তখন তো বড় ভাবি হয়তো খুব রেগে আছে, তাই এমন ব্যবহার করলো। মনে মনে কথাগুলো ভাবলো। মেঘলা আবার ছুট লাগায় ফুপ্পির কাছে। কাল থেকে একবারও ফুপ্পিকে দেখেনি, তাই তার মন কেমন করছিল। মেঘলা ফুপির ঘরের সামনে দাঁড়াতে কানে আসে রহিমা বেগম ফুপার সাথে বেশ চিৎকার চেঁচামেচি করছে। তারপর কি হবে? ও কি আমার ছেলের যোগ্য বলো? ফুপা বললেন, চুপ করো তো, মেঘলা কত ভালো মেয়ে, তা কি তুমি জানো না? রাখো তোমার ভালো মেয়ে। আমার ছেলে বিয়ে করবে কোনো বড়লোকের বেটিকে, আর তা না, ও তো তোমার নিজের ভাইয়ের মেয়ে। ওদের কি অবস্থা তা তো তুমি জানোই। তাতে আমার কি? মেঘলা ডাক দিল, ফুপি। কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলি না? না ফুপি। রহিমা বেগম মুখ তুলে তাকায়। কি হয়েছে, এখানে আড়ি পাতেছিলি? না না ফুপি, আসলে আকাশ ভাইয়া আমাকে মেরেছে হাত দেখিয়ে। বেশ করেছে, মেরেছে। এখন এইসব ন্যাকামো না করে কাজ টাজ কিছু কর। বাড়িতে দুইটা বউ থাকতে কাজের লোকের রান্না খাবো নাকি আমরা? মেঘলা, হ্যাঁ ফুপ্পি, গিয়ে একটু খিচুড়ি করতো, তোর মা খুব ভালো রান্না করতো। মেঘলা ফুপির ধমকানি শুনে এতটুকু বলতেই ভুলে গেছে সে রান্না করতে জানে না। বাবা মায়ের প্রথম সন্তান হওয়ার খাতিরে মা কখনো এক গ্লাস পানিও নিজে নিয়ে খেতে বলেনি। মেঘলা রান্নাঘরে এসে অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছে না। একেই তো অপরিচিত জায়গা, তার উপরে এসব কাজের কোনো অভিজ্ঞতা নেই। মাঝে রহিমা বেগম একবার রান্নাঘরে এসে দেখে মেঘলা চুপচাপ দাঁড়িয়ে থাকতে। দেখে কথাগুলো শুনিয়ে উপরে চলে যায়। রহিমা বেগমের রান্না করা খিচুড়ি চাই মানে চাই। এবার সেটা মেঘলাকেই রান্না করতে হবে। এত বড় বাড়ির বৌমা শাশুড়ির এতটুকু আবদার না রাখতে পারলে এমন অযোগ্য বৌমা দিয়ে কি করবেন উনি? মেঘলা ওখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে পানি পড়ছে। হঠাৎ মানুষগুলো কেমন পাল্টে গেল, কি করে? সম্পর্ক পাল্টে গেল, কি মানুষও পাল্টে যায়? মেঘলা বেখেয়ালের চুলায় বসানো গরম পানির দিকে হাত বাড়াতে কেউ একজন হাতটা চেপে ধরে। আকাশ ভাইয়া তুমি? কোথায় দাঁড়িয়ে আছিস? হুঁশ নেই? এখনই হাতটা পুড়িয়ে ফেলতিস। না মানে, ফুপি আমাকে রান্না করতে বলেছে, কিন্তু আমি তো কোনো কাজেরই নই। মানে তুই যে কোনো কাজের নয় সেটা আমি জানি। ও, তুই এখন উপরে যা, আমি করে দিচ্ছি। মানে, যেটা বলছি কর। হু হু, যাচ্ছি। যেতে যেতে মেঘলা হঠাৎ করে পিছনে ফিরে তাকায় আকাশের দিকে। আচ্ছা, সকালে যে আপনাকে ফোন করেছিল সে কে? ও সেই মেয়ে যাকে আমি ফিরে গিয়ে বিয়ে করব। ও সেই মেয়ে যে আমাকে ভালোবাসে। ও সেই মেয়ে যে আমার জন্য সব সহ্য করতে পারে। ও তোর মতো স্বার্থপর আর চরিত্রহীনা নয়। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আর কাল রাতে ও সবই বা করলেন কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই। কথাগুলো বলেই আকাশ কাজে মন দেয়। নিজের ঘরের দিকে চলে যায় মেঘলা। আবার সেই অতীতের একটা মিথ্যে, একটা খুব বড় মিথ্যে রূপের বর্ণনা দেওয়ার জন্যই তার এলোমেলো অগোছালো চুলগুলো, চোখে লেপ্টে নিচে যাওয়া কাজল আর হালকা গোলাপি ঠোঁটের বাঁকা হাসিটাই যথেষ্ট। প্রত্যেক প্রেমিক পুরুষের কাছে প্রেয়সীর প্রতি অনুভূতিগুলো কেবল লোক দেখানো, চোখের আড়ালে মাথাচাড়া দিয়ে ওঠে। অনুভূতিগুলোকে ব্যক্ত করার জন্য কোনো সূচনা বা উপসংহারের প্রয়োজন হয় না। কিন্তু যখন প্রেয়সী সামনে থাকে তখন অনুভূতিগুলো ব্যক্ত করার জন্য ভাষা থাকে না। শুধু একজোড়া তৃষ্ণার্ত চোখ সর্বদা একটা উত্তরই খুঁজে বেড়ায়। যে ভালোবাসার ঝড় আমার হৃদয়ে বইছে, সেই একই ঝড় কি প্রেয়সী হৃদয়কে উতালা করে তুলেছে? এতটুকু পড়তেই কেউ একজন পেছন থেকে ছু মেরে মেঘলার হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়। মেঘলা রান্নাঘর থেকে ঘরে ছুটে আসার সময় ধাক্কা খায় আকাশের টেবিলের সাথে। উপর থেকে একটা নীল রঙের ডায়েরি এসে পড়ে মেঘলার পায়ের কাছে। মেঘলা ডায়েরিটা হাতে তুলে নেয়। কয়েকটা পৃষ্ঠা পড়েই লেখাগুলো চোখে পড়ে। মেঘলা রাগে ফস ফস করতে করতে পিছন ফিরে তাকায়। আকাশকে দেখে মুহূর্তেই সব রাগ যেন ভ্যানিশ হয়ে যায়। আকাশের নীল রঙের মলাটালা ডায়েরিটা নিয়ে দাঁড়িয়ে আছে। তোর স্বভাব কখনো বদলাবে না।
মানে অন্য গোপন জিনিস হাত দিতে লজ্জা করে না? জানিস না ডায়েরি মানুষের ব্যক্তিগত সম্পদ? সকালের কথা ভুলে গেলি? এটা তোমার না, মানে আমার ঘর, আমার বিছানা, আমার এই ঘরে যা থাকবে সবই আমার। হুঁ হুঁ, কিছু বুঝলি? হুঁ হুঁ, কি? এই ডায়েরিটা তো, মানে আপনার, এর চেয়ে বেশি বোঝার ক্ষমতা তোর নেই, আর চেষ্টাও করিস না। না হলে দেখবি তোর বোঝার ঠেলায় পাগড়াগারদ অব্দি পৌঁছে গেছিস। আচ্ছা, আর শোন, আমি তোর রবিন ভাইয়া না যে আমার সব গোপন জিনিস তোর জন্য উন্মুক্ত থাকবে। এখন চল, কোথায় যাব? বারে, রান্নাঘরে। কেন? কেন মানে কি? আমাকে কি তোর কাজের লোক মনে হয় নাকি? আমি রাঁধুনি? আমি তো পারি না। আমি শুধু তোকে হেল্প করব, আর তুই সব নিজের হাতে করবি। কেন, তুমি কি আমার হেল্পার? ও, কি? না না, কিছু না, কিছু না, চলুন যাচ্ছি। মেঘলা গুটি গুটি পায়ে হাঁটা ধরে রান্নাঘরের দিকে। মেঘলা আকাশের বলা সব ইনস্ট্রাকশন অনুযায়ী বেশ দ্রুতই খিচুড়িটা বানিয়ে ফেলে। এদিকে আকাশকে রান্নাঘরে যেতে দেখে রহিমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কথায় আছে, ঘি আর আগুন পাশাপাশি রাখতে নেই। তাতে নাকি একসময় দুজনই মিলেমিশে এক হয়ে যায়। অথচ কাল পর্যন্ত রহিমা বেগমের কাছে আকাশ আর মেঘলা ছিল তেল আর জল, যা কখনোই মিশে না। রহিমা বেগম এখন নিজেই নিজের হাত কামড়াচ্ছেন। কাল রাতেই দুজনকে আলাদা করে দেওয়া উচিত ছিল, তাহলে আজ সকালে ছেলেকে এভাবে বইয়ের আঁচল ধরে ঘুরতে দেখতে হতো না। এত হিন্দি সিরিয়াল দেখে লাভ কি হলো? সিরিয়ালের একটা ট্রিকোটও খাটাতে পারলাম না। এত বড় একটা বিষয় কাল রাতে যে কেন মাথায় আসলো না, ধুর। এসব হাজার হাজার চিন্তার মাথার ভিড় করতেই মেঘলা হাজির হয় গরম গরম খিচুড়ি নিয়ে। ফুপ্পি, এই নাও তোমার জন্য আমি। হয়েছে হয়েছে, বানিয়েছিস ওই খিচুড়ি, তার আবার এত ন্যাকামো। তাও যদি হতো নিজের হাতে করতিস। সেটাও করিয়েছিস আমার ছেলেকে দিয়ে। না না, উনি তো শুধু চুপ, নিয়ে যায় এগুলো এখান থেকে, আমার খিচুড়ি খাওয়ার স্বাদ মিটে গেছে। মেঘলা মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। ঘরে এসে এদিক সেদিক উকিঝুঁকি দেয়। আকাশ নেই, আশেপাশে কোথাও নেই। মেঘলার মনে পড়ে আজ যে তার কলেজে একটা এক্সট্রা এক্সাম আছে, অথচ এত বড় কথা সে ভুলেই গিয়েছিল। মেঘলা কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়ে। প্রথমে যাবে নিজের বাড়ি, তারপর বইপত্র গুছিয়ে কলেজে। কিন্তু সময়ের অভাবে আর বাড়ি যাওয়া হলো না। মেঘলা একরকম ছুটে ছুটে কলেজে পৌঁছে যায়। সারাদিন ক্লাস করে বাড়িতে ফিরতে প্রায় 5টা বেজে গেছে। মেঘলা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কখন থেকে বেল বাজিয়ে চলেছে, অথচ কেউ খুলছে না। মেঘলা বেশ কয়েকবার বেল বাজিয়ে সেখানেই বসে পড়ে। এভাবে দাঁড়িয়ে থাকতে মেঘলার একদমই ভালো লাগে না। মেঘলা আরেকবার কলিং বেল বাজাতে যাবে, এমন সময় কেউ একজন এসে দরজাটা খুলে দেয়। মেঘলা মাথা তুলে তাকায়, আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে পাশ কাটিয়ে ভিতরে যেতে নিলে আকাশ মেঘলার হাত চেপে ধরে। কি? মেঘলা মুখ দিয়ে শব্দটা বের করার আগেই আকাশ মেঘলার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। মেঘলা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। রবিন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলি মনে হয়। তোর তো রবিন ভাইকে একদিন না দেখলেও মন কেমন করে। তা কোন হোটেলে উঠেছিলি তোরা? আমাকে আগেই বল তো, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম। কথাগুলো বলে আকাশ বেরিয়ে যায় সেখান থেকে। মেঘলা কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে থাকে, তারপর কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। ঘটনাটা দেখে রহিমা বেগমের মাথায় রবিনের নামটা একেবারে গেঁথে যায়। তার মানে এই মেয়েটাকে কাবু করার উপায় হলো এই রবিন। এতদিন হিন্দি সিরিয়াল দেখার ফয়দা বোধহয় এখন পেতে চলেছি। কথাটা বলে রহিমা বেগম এক গাল হেসে হাঁটা ধরে নিজের ঘরের দিকে। ভাবির থেকে জানতে হবে রবিনের ব্যাপারে, খোঁজ নিতে হবে। এদিকে সারা বিকেল পেরিয়ে যায়, সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত, অথচ আকাশের কোনো খবর নেই। মেঘলা সারা রাত অপেক্ষা করেও তার অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। হঠাৎ মেঘলার কানে একটা ফোনের রিংটং শব্দ আসে। মেঘলা শব্দের উৎস খোঁজ করে চোখ পড়ে আকাশের ফোনটা। আকাশ রেগে বেরিয়ে যাওয়ার সময় ফোনটা রেখে চলে গেছে। মেঘলা ফোনটা তুলবে না তুলবে করে ফোনটা রিসিভ করে। আবার সে মেয়ের গলা। সে আধা ভাঙা বাংলায় বলতে শুরু করে, জান, আমি আসছি তোমাকে আমার সাথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তোমার মেম সাহেব তোমাকে ছাড়া বাঁচবে না। হয় তুমি আমার সাথে ফিরবে, না হয় আমার যা করার তাই করব। তুমি আর আমাকে আটকাতে পারবে না। আমি তোমার হাতের খেলার পুতুল নই যে আমার সাথে যা ইচ্ছে করবে। এতটুকু বলে মেয়েটা ফোন রেখে দেয়। মেঘলা ফোনটা যথাস্থানে রাখে এবং চুপচাপ বসে পড়ে। তাহলে কি যার জন্য আকাশ ভাইয়া, যে কোনোদিনও আমার ছিল না, সে আমার হবে কি করে? নামহীন সম্পর্কগুলো এমনই হয়, যার কোনো পরিসীমা থাকে না। কখনো সেই সম্পর্কের সীমানা হয় না অসীম, কখনো বা শূন্য থেকে শুরু হয়ে শূন্যই মিলিয়ে যায়। হঠাৎ করে পেটের উপর একটা ঠান্ডা হাতের স্পর্শে মেঘলার ঘুম ভেঙে যায়।
বেডসাইডে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার ঠিক নেই। মেঘলা চোখ খুলে আকাশকে দেখতে পায়। ঘড়িতে এখন রাত 1:20। গতরাতের মতো আকাশ আজও মেঘলাকে কাছে পেতে চায়। মেঘলা কি মনে করে আকাশকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। আকাশ ভাইয়া, তুমি তোমার মেম সাহেবকে নিয়ে ভালো থাকো। তুমি না তাকে ভালোবাসো? প্লিজ আমাকে তোমার এই শিকল থেকে মুক্তি দাও। কেন এভাবে আমাকে বন্দিনী করে রেখেছ? ও ফুপ্পি গো, তোমার ছেলে আমাকে মেরে ফেললো। আমার দম বন্ধ হয়ে আসছে। তখন মেঘলা কথাগুলো শেষ করার আগেই মেঘলার গলা চেপে ধরে। যদি সে পারত এখনই মেঘলাকে মেরে ফেলতো, পরক্ষণে অবশ্য আবার বাঁচিয়ে তুলতো। তবুও তাকে কষ্টটা হয়তো একটু কমতো। আকাশ মেঘলার গলা ছেড়ে দিয়ে সজোরে ধাক্কা মারে। মেঘলা দেয়ালে গিয়ে ঠেকর খায়। যদি পারতাম এখনই তোকে মেরে ফেলতে, তাই তো? তাতে তো তোমারই ভালো হতো, আমাকে আর এই বন্দিনী দশায় থাকতে হতো না। ছোটবেলা থেকেই তো তাই করেছো। মেঘ, এটা করিস না। মেঘ, ওর সাথে কথা বলিস না। মেঘ, ওর সাথে মিশবি না। উফ উফ, সারা জীবন তোমার এই না না শুনতে শুনতে আমি ক্লান্ত। তুমি বোধহয় তোমার মেম সাহেবকেও এত না না করো না যতটা আমাকে করো। কথাগুলো বলে মেঘলা দেখে আকাশ মাথা নিচু করে রেখেছে। হঠাৎ করে আকাশের মুখে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। এবার মেঘলা ভয় পাচ্ছে আকাশের এই হাসিকে। সে খুব ভয় পায়। তার খুব মুক্তির স্বাদ, তাই না? না মানে? মুক্তি মানে কি জানিস? একা থাকা। একা থাকলে যা ইচ্ছা করা যায়, কেউ কিছু বলতে পারে না। আজকের জন্য তুইও মুক্ত। কথাটা বলেই মেঘলাকে কোলে তুলে নেয়। এ বাবা, এটা কি করছো? তোকে মুক্তি দিচ্ছি, কাল ভোর পর্যন্ত তুই মুক্ত। কথাটা বলে আকাশ মেঘলাকে বারান্দায় দাঁড় করিয়ে দেয়। তুই এখানেই থাকবি, একা একা স্বাধীনভাবে। মানে কি? আকাশ আর কথা বাড়ায় না, মেঘলাকে বারান্দায় রেখে ধারাম করে দরজাটা বন্ধ করে দেয়। এদিকে বেচারি মেঘলা তো চিৎকার করেই যাচ্ছে। আকাশ ভাইয়া, আমার মুক্তি চাই না, আমি তোমার সাথেই থাকবো, প্লিজ। আমাকে ভেতরে নিয়ে যাও। ভেতর থেকে আকাশের কোনো সাড়া নেই। এই যে শুনুন না, প্লিজ দরজা খুলুন। দুম করে আকাশ বারান্দার লাইটটা অফ করে দেয়। এদিকে বারান্দাটাও সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে গেছে। মেঘলা আরও জোরে কেঁদে ওঠে। আকাশ ভাইয়া, আমি অন্ধকারে খুব ভয় পাই, তুমি তো জানো। প্লিজ দরজাটা খোলো। চুপ করবি? আর একবার যদি তোর মুখ থেকে কোনো শব্দ বের হয় তাহলে কিন্তু। আশা করি সেদিনের কথা তুই ভুলিসনি। মেঘলা এবার চুপ হয়ে যায়। মনে পড়ে যায় সেবার মেঘলা তার বড় খালামণির বাড়িতে বেড়াতে যায়। মেঘলা তখন মোটামুটি ছোট, সবে মাত্র ক্লাস 7-এ উঠেছে। আকাশ কলেজে পড়ছে। খালার বাসায় আকাশ আর তিয়াস দুজনকেই নিয়ে যায় মেঘলার বাবা। তিয়াস আর মেঘলা প্রায় সমবয়সী। আকাশ মোটামুটি ছোটবেলা থেকেই মামা মামির কাছে বড় হয়েছে। মেঘলার বাবার খুব ইচ্ছা ছিল একটা ছেলের বাবা হবে। সেই শখ মেটাতেই আকাশকে নিজের কাছে রেখেছিল। তখন আকাশের বাবার খুব খারাপ অবস্থা ছিল। 3 ছেলের দায়িত্ব সামলাতে পারছিলেন না। আকাশকে নিজের ছেলের চেয়েও কম কখনো ভাবেনি মেঘলার বাবা। মেঘলার বাবা বড় খালার বাসার পাশেই একটা বিশাল নদী আছে। মেঘলার বরাবরই পানির প্রতি একটা বিশেষ টান। তার উপর রবিন ভাইয়া মেঘলাকে বলেছে সে তাকে নদীতে নিয়ে যাবে গোসল করাতে। মেঘলাকে আর আটকায় কে? রবিন মেঘলার বড় খালার ছেলে। রবিন অবশ্য আকাশের চেয়ে বয়সে ছোট, তবুও। ভর দুপুরবেলা সবার চোখ ফাঁকি দিয়ে রবিনের হাত ধরে বেরিয়ে যায় নদীর উদ্দেশ্যে। অবশ্য তাদের সাথে তিয়াসও ছিল, শুধু আকাশ ছিল না। কারণ আকাশ তখনও তার মামার সাথে গ্রাম ঘুরে ব্যস্ত। পানিতে 3 জনে বেশ মাতামাতি করছিল। হঠাৎ করেই কারো একজনের হুংকারে মেঘলা কেঁপে ওঠে। পাড়ে আকাশ এসে দাঁড়িয়ে আছে। মেঘলা মাথা নিচু করে পানি থেকে উঠে আসে। তখন মেঘলাকে টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে যায়। বেশি কথা বলে না, তবে সেদিন মাঝরাতে মেঘলার ঘুম ভাঙে ঠান্ডা পানির ঝাপটায়। চোখ মেলে তাকিয়ে দেখে আকাশ হাঁটু গেড়ে মেঘলার সামনে বসে আছে। আকাশ ভাইয়া, তুমি এখন? বারণ করেছিলাম আমি রবিনের সাথে। সরি সরি, হু হু। আমার কথা শুনতে তোর খারাপ লাগে, তাই না? হ্যাঁ মানে না। ওকে। এবারও আকাশ মেঘলাকে অন্ধকার বারান্দায় রেখে এসেছিল। আকাশ নিজের হাত দিয়ে মেঘলার মুখ বেঁধে দিয়েছিল। অবশ্য আকাশও সেদিন মেঘলার সাথেই ছিল। কিন্তু আজ এত অন্ধকারের মাঝে আকাশে মেঘলার সাথে কেউ নেই, আকাশও নেই। সকালবেলা মেঘলার ঘুম ভেঙে দেখে দরজা খোলা। মেঘলা সারা রাত বারান্দায় ছিল। ভয়ে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে যায়। মেঘলা ঘরে এসে দেখে আকাশ বিছানায় উবু হয়ে ঘুমাচ্ছে। কাল রাতের কথা মনে পড়তে মেঘলা রাগে গা জ্বলতে থাকে। মেঘলা অন্যদিকে মুখ ফিরিয়ে নিচে চলে আসে। চলবে ইনশাআল্লাহ।